আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও স্বাগতম আপনাদের ভৌতিক.com-এ। আশা করি আপনারা ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আজকের ভিডিওটা একটু আলাদা। একটা গল্পে হাসবেন, একটায় কাঁদবেন, কিন্তু দুটোতেই ভয়ও পাবেন। প্রথম গল্পে একটা ব্রহ্মদত্তী আছে যে ম্যাসাজ পার্লারে কাজ করে, আর সমস্যা হলো সে টেকো মাথায় কি করবে বুঝতে পারছে না। দ্বিতীয় গল্পে একটা প্রেম আছে, একটা বিশ্বাসঘাতকতা আছে, আর আছে একজন মৃত মেয়ে যে 15 বছর পরেও ক্ষমা করতে ফিরে এসেছে। লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর শুরু করা যাক। শ্মশানের পাশে বটগাছে হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছিল একটা বাচ্চা ছেলে। সিনেমায় নিয়ে যায়নি বলে মনের দুঃখে। আর সেই ঘুমের মধ্যে হাজির হলো একজন ব্রহ্মদত্তী, ছোটখাটো কাচুমাচু, কেউ ভয় পাচ্ছে না বলে কাঁদছে। এই ব্রহ্মদত্তীর গল্প খুব মজার, কিন্তু শেষটা একটু যন্ত্রণার, কারণ টেকো মাথায় একটা কাঁঠাল ভাঙা হয়েছে। আজকের প্রথম গল্প, বিশ্বাসঘাতক। এওকে ঠিক বিশ্বাসঘাতক বলতে পারবো না। বিশ্বাসভঙ্গের অভিযোগে ওকে আমি অভিযুক্ত করতে পারি না। আসলে ওর লিখিত বা মৌখিক কোনো চুক্তি তো হয়নি আমাদের। আমি তাই চুক্তিভঙ্গের অভিযোগে ওকে অভিযুক্ত করতে পারি না। সবকিছু একটু আধটু খুলে বলতে হবে তোমাদের, নয়তো তোমরা বুঝতে পারবে কি করে আমি কি নিয়ে বকবক করছি। আমাদের ছেলেবেলা কৃষিকাজ, তখন মানুষ হঠাৎ করে উন্নতি করেছে। আগে শুধু বর্ষার জলে নির্ভর করেই ধান চাষ হতো, কিন্তু হঠাৎ করে প্রযুক্তি ব্যবহার শুরু করতেই আমাদের জমিগুলো হয়ে গেল 2 ফসলি 3 ফসলি জমি। প্রসঙ্গত বলে নিতে হবে, আগে থেকে তখন 2 গ্রামের মাঝখানে একটা শ্মশান থাকত। তাই এই শ্মশানের কাছে জমিকে আমরা খেলার মাঠ হিসাবে ব্যবহার করতাম। আমি ছোটবেলা থেকে ভূত প্রেত বিশ্বাস করতাম না। আসলে আমার ঠাকুরমা পিসি ছিল না যে তারা ভূতের গল্প বলবে। তাছাড়া কোনো ভূত পেত নিয়েও আমাকে কখনো ভয় দেখায়নি কখনো। তাই ভূতদের সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তবে শাকচুন্নি, মেছো ভূত, গেছো ভূতদের নাম শুনেছি মাত্র। তখন নবম শ্রেণীর ছাত্র। টিফিন পর বেশিরভাগ ছেলেরা মাস্টারমশাই কাছ থেকে গণ ছুটি আদায় করল। সেই সময় মুঠোফোনের ব্যবহার আমরা শিখিনি। রাত জেগে তখন আমরা মাঠের মধ্যে বসে যাত্রাপালা দেখতাম, জলসা দেখতাম। কিন্তু আমার কিছু বন্ধু সিনেমা হলে যাওয়া শুরু করেছে। সেই দিন ওরা সবাই সিনেমা দেখতে গেছে, কিন্তু আমি পুচকি, মানে বেঁটে যদি বাচ্চা ছেলে বলে সিনেমা হলে ঢুকতে না দেয়, সেই ভয়ে শেষ মুহূর্তে আমাকে ওরা বাদ দিয়ে দিল। মনের দুঃখে আমি ওই খেলার মাঠে চলে গেলাম, যদিও জানতাম আজ খেলা হবে না, কারণ আজ হরি লুট হবে, খিচুড়িও হবে। যাই হোক, শ্মশানে একটা বটগাছ ছিল, সেখানে গা এলিয়ে বসলাম। যেন কেউ আমার চুল টেনলো, মাথায় চাটা মারল, কিন্তু বেশ ভালোই লাগলো। মামাবাড়ি বিহারি সেলুনে চুল কাটার পর বাড়তি পয়সার লোভে নাপিত ভাইয়া এরকম মাসেজ করে থাকেন। কিছুক্ষণ করতেই আমি ঘুমিয়ে পড়েছিলাম। অমনি ঝপাং করে একটা ছোট্ট পুরুত ঠাকুর আমার সামনে লাফিয়ে হাজির হলো, আর কিরকম আবাল তাবল আচার আচরণ করলো। ঠিক আজকাল সোশ্যাল মিডিয়াতে লাইক পাবার আশায় নৃত্য এর নামে যেরকম লম্ফঝম্ফ করে, সেরকম আর কি। ঘুমটা ছেড়ে যেতেই মুড অফ। ওই মক্কেলের ওপর রাগ উঠলেও একটু সামলে নিলাম নিজেকে। সামনে সরস্বতী পূজা, দেবতার বাংলা বোধহয় বোঝে না, তাই দোভাষী হিসেবে পুরুত ঠাকুর দরকার। এই সময় বামুন ঠাকুরদের কিডন্যাপ করতে হয়, তাই বামুন ঠাকুর দেখেই একটু সংযমের সাথে কথা বললাম, কারণ বামুনের প্রয়োজন হবেই কয়েকটা দিন পরে। আমি একটু গলা খেকিয়ে বললাম, কি হচ্ছে, এরকম লাফালাফি করছিস কেন? ছোট্ট পুরুত ঠাকুর একটু কাঁচুমাচু করে বলল, তুই আমাকে ভয় পাসনি? আমি বললাম, তোকে ভয় পাবো কেন? তুই ভূত না পেতনি যে? ও ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে বলতে শুরু করলো, আমি তো ব্রহ্মদত্তী। আমি হাসতে যাচ্ছিলাম, কিন্তু প্রকাশ করতে পারলাম না। আমি যদিও ভূত টুত মানি না, তবে জেনে রাখুন, ভূত সমাজে ব্রহ্মদত্তীদের একটা সম্মান আছে। শাকচুন্নি টুন্নিদের মতো চ্যাংরামো মারে না, হাজার হোক যাতে তারা বামুন। যাই হোক, ওর সাথে বন্ধুত্ব হতেই ওর কথা শুনে আমার চোখে জল ভরে এলো। আপনারা জানেন, বামুন যখন আত্মহত্যা করে তখন তারা ব্রহ্মদত্তী হয়। পৈতে হবার সময় লোকজনকে ঘরে আটকে রাখা হয়, জানেন? সেই সময় একা মানুষের তো খিদে পায়,
এই সময় ওর লুকিয়ে পাশের বাড়ির থেকে তেঁতুলের আচার চুরি করেছিল। এই ব্যাপারটা জানাজানি হতেই ওকে দারুণ বকাঝকা করে সবাই। এই সময় মনের দুঃখে আত্মহত্যা করে ও। তারপর থেকে ভূত হয়েও ও তেঁতুল দু চোখে দেখতে পারে না। থাক ওই সব শাক বেগুনের গল্প, আসল গল্পটায় আসি। বাংলা কর্মসংস্থানের সুযোগ কম জানেন। বড় হতেই আমি বুদ্ধি খাটিয়ে একটা ব্যবসা ফেঁদে বসলাম, ওপেন এয়ার ম্যাসাজ পার্লার। ও মানুষের মাথার চুল টানতে, মাথায় চাঁটি মারতে ভালোবাসত, কিন্তু সেটা ম্যাসাজের মতো লাগতো। আমি লোকজনের থেকে টাকা নিতাম, কিন্তু আজ ভুল করে এক টিকো খদ্দরকে পাঠালাম ওর কাছে, তাতেই বিপত্তি। চুল না টানতে পেরে বিজায় চটে গিয়ে একটা আস্ত কাঁঠাল ভেঙেছে মানুষটির মাথা। মহা বিপদ। এখন আমাকে গারদে পাঠানো হবে বলছে, কিন্তু ব্রহ্মদত্তির কথা কেউ বিশ্বাস করছে না। জানি না আমার কি হবে, তবে মরে গিয়ে যদি ভূত হই নিশ্চয়ই ওর ঘাড় আগে মটকাবো। ব্রহ্মদত্তির গল্পটা মজার ছিল, তাই না? কিন্তু এবার যে গল্পটা বলবো সেটা শুনে হাসতে পারবেন না। কলেজের রিইউনিয়নে একজন মানুষ 15 বছর পরে ফিরে আসে। ছাদে একটা ছায়া দেখে, গ্লাসে রক্তাক্ত ঠোঁটের ছাপ পায়, গাড়িতে চেনা পারফিউমের গন্ধ পায়। আর একদিন জানতে পারে তার অফিসে সারা রাত কাজ করেছে এমন কেউ যে সেই রাতে বাড়িতে ঘুমিয়েছিল। সে কে, আর কেন সে শুধু রিতেশকেই দেখা দিচ্ছে? এই গল্পের শেষ লাইনটা শুনলে আপনার বুকের ভেতরটা হু হু করে উঠবে। আজকের দ্বিতীয় গল্প, পুনর্মিলন। কত হলো দাদা? 40 টাকা। পকেট থেকে 50-এর একটা নোট সামনের অটোটার দিকে বাড়িয়ে রিতেশ বলল, এই নিন দাদা, ফেরত লাগবে না আর। সচ্ছল পরিবারের একমাত্র ছেলে হওয়ায় টাকা পয়সার হিসেব যে সে ছোট থেকে কোনো কালই রাখেনি, সে আর বলার অপেক্ষা রাখে না। তার উপর আজ তো এমনিতেই একটা মন ভালোর দিন। 15 বছর আগের ফেলে আসা কলেজ আস্ত একটা মেমোরি লেন, যার প্রতিটা আনাচে কানাচে রয়েছে প্রকাশিত অপ্রকাশিত ভালোবাসা মন্দবাসার অনুভূতিদের পাহাড়। আজ আবার সেখানে ফিরে আসা, পুরানো মুখেদের মাঝে নতুন করে খুঁজে নেওয়া আর একবার নিজেকে। আজকের বৃষ্টি শুধু শরীর ভেজায় না, ফিরিয়ে দেয় সাবালক হয়ে দুনিয়া কাঁপানোর তৃপ্তি, জিদ, আগ্রাসন। কলেজের রিইউনিয়ন মানেই একগুচ্ছ নস্টালজিয়া, সমস্ত বন্ধনের ঊর্ধ্বে লেখা এক আকাশ মুক্তি। রিতেশ পা বাড়ালো তাদের কমিউনিটি হলের দিকে। মনে পড়ছে ফ্রেশার্সের দিন, সিনিয়রদের দেওয়া সেই অচেনা অজানাদের প্রপোজালের টাস্ক। উফ বাপরে! পরবর্তীকালে সিনিয়র হয়ে সেই চিরন্তন প্রথাকে অক্ষরে অক্ষরে মেনে চলার সেসব দিন মনে করে নিজের মনে হাসতে থাকে সে। রুমের দরজা খুলতেই এক ঝাঁক আবেগ আছড়ে পড়ল, জাপটে ধরল নিখাদ হাতগুলো। হাসি ঠাট্টার জমজমাটি আসরে গম গম করছে হলটা। অবশেষে ধূসর বিকেল গড়িয়ে রঙিন সন্ধ্যা ডাক দিল। শুরু হলো বন্ধুত্বের সেলিব্রেশন। কলেজের পেছনের দিকের মাঠটা থেকে ডিজের আলোয় মাতোয়ারা ক্যাম্পাস। একের পর এক বোতলের ছিপি খোলার সাথে সাথেই শ্যাম্পেন আর মদের ফোয়ারায় ভিজছে গলা, ভিজছে দেহ, ভিজছে দেওয়াল, ভিজছে হৃদয়। ইতিমধ্যে রিতেশও 20 কয়েক পিগ এক টানেই শেষ করে ফেলেছে। বুঝলি, এই জন্যই স্পেশালি ছুটি নিয়ে এখানে চলে আসা, হঠাৎ বলে উঠল সুমন্ত। হাতের গ্লাসটা টেবিলে নামিয়ে রিতেশ বলল, আমাকেই দেখ না, আজ তো আমি মেডিকেল লিভে আছি, না বললে কি জানতে পারতিস? এই বলে ঠোঁটের কোণে একটা সিগারেট কামড়ে হাসতে হাসতে কলেজের ছাদে উঠে আসে। অন্ধকার ছাদের আশেপাশে বেশ কয়েকটা গুল্ম, পড়ে থাকা নানা ধরনের জিনিসপত্র, কিন্তু চারিপাশটা বেশ গুমট, বাতাসের লেশ মাত্র নেই। গাছগুলোও যেন নিঝুম নিস্তেজ হয়ে দাঁড়িয়ে। নিজের খেয়ালেই বিড়বিড় করতে থাকে রিতেশ, এই কলেজটা বেশ পুরনো, এই ছাদেও কেউ আসে বলে তো মনে হচ্ছে না। মেরামতের অভাবে এক পাশটা ভাঙতে শুরু করেছে। আসলে আমাদের বেলায় কেই বা এইসব। কে কে ওখানে? এক মুহূর্তের জন্য রিতেশের হৃৎপিণ্ডটা স্তব্ধ হয়ে এলো। ছাদের কার্নিশ ঘেঁষা দেওয়াল থেকে একটা ছায়ামূর্তি হঠাৎ যেন দূরের অন্ধকারে মিশে গেল। রিতেশ এগোতে গিয়েও এগোতে পারল না। কেউ যেন তাকে আষ্টে পিষ্টে জড়িয়ে রয়েছে, নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে এসে। অনেক কষ্টে ওখান থেকেই চেঁচিয়ে ডাক দিল সুমন্তকে। তার চিৎকার শুনতে পেয়ে সবাই দৌড়ে উঠে এলো ছাদে। রিতেশ অসাড় স্তব্ধ। তাকে নিয়ে বসানো হলো একটা টেবিলের কাছে।
সকলেই তার কথা হেসেই উড়িয়ে দিল। সুমন্ত বলল সে নাকি নেশায় পড়ে হ্যালুসিনেট করছে। তাই হবে হয়তো। একটু ধাতস্থ হয়ে টেবিল রাখা গ্লাসটা রিতেশ আবার হাতে তুলতেই সঙ্গে সঙ্গে শিরদাঁড়া বরাবর আবার একটা হিমশীতল স্রোতে তার সর্বাঙ্গ অসাড় হয়ে এলো। গ্লাসের মুখে একজোড়া রক্তাক্ত ঠোঁটের ছাপ। এত কাছে সে কি! আবারও চিৎকার করে উঠল সে। কিন্তু আশ্চর্য, সেই দাগ তো আর কেউ দেখতেই পেল না। আবারও সবাই তাকে হ্যালুসিনেশনের সায়েন্স পড়িয়ে সান্ত্বনা দিতে লাগল। রিতেশের মনে একটা গুমোট মেঘ যেন দলা পাকিয়ে গেছে। একটা অজানা ভয়ে যেন তার সমস্ত শরীরটা এক নিমেষে উত্তেজনা শূন্য হয়ে পড়েছে। সে নির্বাক, নিস্তব্ধ, নিস্তেজ। তার বলার মতন অনেক কিছু আছে, তবে শোনার মতন কেউই নেই। সেই রাতে রিতেশকে একা ছাড়েনি সুমন্ত, তাকে সঙ্গে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছে সে। রিইউনিয়নের আজ 2 সপ্তাহ পেরিয়ে গেছে। রিতেশের মনে আজও অনেক প্রশ্নের ঝড়। তারা শান্ত হয় না। বারবার ঢেউয়ের ঝাপট আছড়ে পড়ে তার চারপাশে। সে উত্তর খুঁজছে অনেক প্রশ্নের, কিন্তু প্রশ্নটাই তো অজানা। অযাচিতভাবে কেউ যেন প্রতি মুহূর্তে তার উপর নজরদারি করেই চলেছে। কলেজের রিইউনিয়ন থেকে ফেরার পর সব সময় এক প্রকারের মানসিক অস্থিরতায় জর্জরিত সে। হাবে ভাবেও বেশ কিছু পরিবর্তন লক্ষণীয়। যে রিতেশকে সর্বদা খুব উচ্ছ্বসিত দেখাতো যে কোনো বিষয়ে, সে যেন এখন অনেকটাই নিস্তেজ। আয়নায় নিজেকে দেখলেই কেমন যেন একটা অপরাধ বোধ তাকে গিলতে আসছে। আবার এমনই এক মানসিক যন্ত্রণা যা সে না পারছে কারোর সাথে আলোচনা করতে, আর না পারছে কারোর কাছে বলতে সেই কলেজের সব ঘটনা। তবে এটাও ঠিক যে যতদিন যাচ্ছে তত যেন সে বেশি করে নিজের চোখকেই বিশ্বাস করছে। তাহলে যদি সেদিনের ছায়াটা সত্যিই হয়ে থাকে, তাহলে সে কি? আর সে শুধু রিতেশকেই কেন দেখা দিল? রিতেশের সাথে তার কি সম্পর্ক? তারা কি পূর্ব পরিচিত? হাজারো প্রশ্নের ঝড় বারংবার আঘাত হানছে তার হৃৎকুঠুরিতে। এদিকে তার সদ্য বিবাহিতা স্ত্রী সন্তান সম্ভবা। একটা চাপা মানসিকতার মাঝে বাড়িতে এরকম খুশির খবরের হাওয়ায় মনটা যেন বেশ ফুরফুরে লাগছে অনেক দিন পর, তবে শান্ত হতে পারছে না কিছুতেই। এরই মধ্যে আবার অফিস থেকে বসের এমার্জেন্সি ফোন। 7 তাড়াতাড়ি পৌঁছলো অফিসে। 15 দিন ধরে পড়ে থাকা অসম্পূর্ণ প্রজেক্টের জন্য কি কি অজুহাত দেওয়া যেতে পারে ভাবতে ভাবতে এসে পৌঁছলো রিতেশ। কিন্তু এখানে তো সব উল্টো। মে আই কাম ইন স্যার বলে ঢুকতেই বস তো একেবারে জড়িয়ে ধরল তাকে। এতদিন ধরে পড়ে থাকা প্রজেক্টের জন্য রিতেশ যে কাল সারা রাত নিজের কেবিনে বসে কাজ করেছে, তার জন্য এই সামান্য প্রশংসা তো সত্যিই প্রাপ্য তার। ব্রাভো রিতেশ, তুমি তো অসাধারণ কাজ করেছ। নিজের কাজের প্রতি এরকম ডেডিকেশন থাকলে তুমি অনেক দূর অবধি এগোবে অবশ্যই। এই বলেই তাকে তার প্রমোশনের জন্য আগাম শুভেচ্ছাও জানালেন তিনি। গল্পের শুরু এখান থেকে। মনের মধ্যে চলতে থাকা সীমাহীন প্রশ্নের তালিকা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, যার চাপে রিতেশ তলিয়ে যাচ্ছে সাগরের অতলে। যে রিতেশ কাল তাড়াতাড়ি বাড়ি ফিরে গেছ স্ত্রীর এত ভালো খবর শুনে, সে কিভাবে রাজ্যে কি কাজ করল, তাও আবার নিজের কেবিনে। খানিকটা ভয় মিশ্রিত হাসি নিয়ে এসে বলে বসল, স্যার আপনি কি করে জানলেন যে কাল আমি বাড়ি না গিয়ে এখানে ছিলাম বলে? এটা তো তাকে জানতেই হবে। তুমি কি ভাবছো আমি কিছুই খোঁজ রাখি না? আজ সকালে ঢুকতেই গেটের গার্ড তো বলল কাল সারা রাত তোমার কেবিনের আলো জ্বলছিল। যদিও আমি খুব একটা অন্যের কথায় বিশ্বাস করি না, কিন্তু যখন সিসিটিভির ফুটেজেও তোমাকে দেখতে পেলাম, আমি তো অবাক হয়ে গেলাম। সত্যি রিতেশ, তোমার মতন এত দায়িত্বশীল এমপ্লয়ি থাকলে আমাদের কখনোই আর কাজের সমস্যা হবে না। হ্যাঁ স্যার, আসছি বলে বেরিয়ে রিতেশ পুরো অসাড় হয়ে পড়ল। সমস্ত স্নায়ু একেবারে নিস্তেজ নির্বিকার হয়ে পড়েছে। রিউনিয়নের দিন সবাই তাকে হ্যালুসিনেশনের গল্প বলেছিল, কিন্তু আজ বস যা শোনালেন তা তো আর হ্যালুসিনেশন নয়। তাহলে সে এরপর দৌড়ে গেল নিজের চোখে একবার সিসিটিভি ফুটেজ দেখবে বলে। বসের কাছ থেকে কোনো রকমের অনুমতি আদায় করে সে গেল সিস্টেম অপারেটিং রুমে। গত রাতে নিজের কেবিনের ফুটেজ দেখতে গিয়ে আরেকবার থমকে দাঁড়ালো সে। কোথাও তো কিছু নেই, চেয়ার ফাঁকা। কিন্তু তাহলে বস যে বললেন, না, সত্যি মিথ্যা কাউকে বোঝানোর বা বলার মতন পরিস্থিতিতে সে নেই।
চুপচাপ সেখান থেকে ঘাম মুছতে মুছতে বেরিয়ে এলো সে। প্রমোশনের জন্য সে আনন্দ করবে, নাকি তার সাথে ঘটে চলা বিগত দিনের সব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজবে? সবাই ভুল দেখছে আর সে ঠিক, নাকি উল্টোটা? সে যা দেখছি বা তাকে দেখানো হচ্ছে সবই কি তাহলে অনাবৃত সত্যি? বাড়ি ফিরে এসে আরও অস্থির হয়ে পড়ল রিতেশ। কিন্তু এই অস্থিরতা জাহির করা যাবে না। বন্ধুদেরকে ফোন করলেও লাভ হবে না, এটা সে ভালোই বুঝে গেছে। আর সত্যি বলতে এখনকার যুগে দাঁড়িয়ে কেই বা তার এই ভৌতিক কাহিনীর বাস্তবিকতা নিয়ে মাথা ঘামাবে? 7-5 ভাবতে ভাবতে সে ফোন করল সুমন্তকে। সেদিনের পর আর সেভাবে যোগাযোগ করা হয়নি তার সাথে। সুমন্তর সাথে কথা বলতে বলতে রিতেশ হঠাৎ করেই তাকে বলে বসল, আচ্ছা শোন না, পার্টির যে ছবিগুলো তোর কাছে আছে আমাকে পাঠাস তো জলদি। কেন জানে না, কিন্তু ওই ছবিগুলো খুব দরকার রিতেশের। তার নিজের কাছে যা ছবি আছে নতুন পুরনো, তার সাথে সেগুলোকে মিলিয়ে দেখতে লাগলো। কিছু একটা মিসিং আছে, চোখের সামনেই আছে কিন্তু নজরের বাইরে। বারবার দেখার পরেও কোনো কিছু বুঝতে না পেরে সব ড্রয়ারে ঢুকিয়ে শুয়ে পড়ল সেদিন রাতে। আজ সকাল থেকেই ঝিরিঝিরি বৃষ্টি। অন্তরের এই দমবন্ধ পরিবেশ থেকে একটু স্বস্তির খোঁজে সে আজ একাই বেরিয়ে পড়ল নতুন গাড়ি নিয়ে লং ড্রাইভে। একটু আগেই এক পশলা বৃষ্টি হয়ে গেছে। রাস্তার পাশের গাছপালা সব সবুজ হয়ে আছে। রাস্তায় ধুলো উঠছে না। একটা বেশ শান্ত স্নিগ্ধ পরিবেশ, যেখানে হয়তো কোনো ঝড় নেই। সত্যি কি নেই? ঝড় থেমে গেল, নাকি এটা আরও কোনো বড় ঝড় আসার আগের ধীর স্থির আবহাওয়া? ধীর গতিতে গাড়ি এগিয়ে চলেছিল উদ্দেশ্যহীন যাত্রাপথে। হঠাৎ বেশ কিছুক্ষণ ধরে সে অনুভব করে তার জামার কলারের কাছে কি যেন একটা গভীরে নিঃশ্বাস ফেলছে। কিন্তু এই পরিতৃপ্তির নিঃশ্বাস তার খুব চেনা। জোরে একটা বৃক্কশী পিছনের সিটে তাকায়, কিন্তু কই, নিঃশ্বাসটা এখন যেন আরো স্পষ্ট, আরো তীব্র। নাকি ভেসে আসছে খুব চেনা একটা পারফিউমের গন্ধ, কিন্তু কার হতে পারে? ঠিক তো, এই গন্ধটাই তো সেদিন যখন রিতেশ কলেজের গেটে পা রেখেছিল সাথে সাথে অনুভব করেছিল। কিন্তু তখন হই হুল্লোড়ে আর এই বিষয়ে খেয়াল করেনি সে। এক মুহূর্তের জন্য যেন ঘড়ির কাঁটা আটকে গেছে। স্টিয়ারিং হাতে, অ্যাক্সেলারেটরে পা, তবুও এগোচ্ছে না গাড়ি। তার হৃদস্পন্দন এবার যেন কানের পর্দায় ধাক্কা দিতে লাগল। প্রাণ প্রায় ওষ্ঠাগত। কিছুক্ষণ পর পরিস্থিতি আবার স্বাভাবিক হলেও সেদিনের সন্ধ্যার ছাদের ঘুমোট পরিবেশটা অনুভব করল আবার রিতেশ। আচমকাই তার মনে পড়ল তাদের পুরানো বাড়ির কথা, যে বাড়িতে আজ দীর্ঘদিন যাতায়াত নেই, তবুও কেমন যেন সেদিকেই টানতে লাগলো মনটা। মনে হলো ওখানে যেতে হবে, হয়তো ছাদের থেকে শুরু করে এখনকার সব প্রশ্নের উত্তর সেখানেই মিলবে। আর সময় নষ্ট না করে গাড়ি ঘুরিয়ে রওনা হয় তাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে। বাড়িটা শহর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। এসে থামল গাড়ি। এদিকে যে বিশেষ আশা হয় না সে আর বলার অপেক্ষা রাখে না। চারদিকটা আগাছায় ভর্তি, রং কি ছিল তা বলা কঠিন। অধিকাংশ ইট যেন হাত নেড়ে ডাকছে। এই অর্ধভগ্ন বাড়িটাকে টিকিয়ে রেখেছি পুরনো কেয়ারটেকার দাদু। রিতেশ তড়িঘড়ি করে চাবি নিয়ে তার নিজের রুমটাতে ঢুকল। বাপ ঠাকুরদার আমলের আলমারি থেকে বার করলো একটা ডায়েরি, তনুর দেওয়া লাস্ট গিফট। ডায়েরিটা রিতেশ আজ অবধি কখনো পড়েনি, হয়তোবা পড়ার ইচ্ছেও করেনি, কিংবা হয়তো ডায়েরিটা উল্টানোর সাহস জোগাতে পারেনি নিজেকে। অচেনা অজানা এক উপহার। তনু বলেছিল আমার অনুপস্থিতিতে একবার হলেও পড়ো। আজ হতে চলেছে তাঁরই উদ্বোধন। শুভ। ডায়েরিটা নিয়ে সুজা সে ফিরে এলো তার বর্তমান ঠিকানায়। পেটে খিদে থাকলেও খাবারগুলো গলার নিচে নামছেই না। সে অপেক্ষা করতে লাগলো সবার ঘুমিয়ে পড়ার। রাত 1:15। রিতেশ ডায়েরির পাতা উল্টাতে শুরু করল। কি পরিচয় দেব নিজের, বলতে পারো? কলেজের সব থেকে গরিব দরিদ্র ছাত্রী তনুরুচি, নাকি রিতেশ সেনের প্রেমিকা? আমি যখন ভাঙা টিনের চালের ঘরে শুয়ে আগামীর স্বপ্ন দেখি, সেই স্বপ্ন তোমার 7 মহলা বাড়ির একটা প্রাচীরও জানতে পারে না। হয়তো তুমি জানো, হ্যাঁ জানো বোধহয়। এই তোমাদের জাঁকজমকপূর্ণ দুনিয়ায় তুমি কি আমাকেই পেয়েছিলে বোকা বানানোর জন্য? আমার বেঁচে থাকার সব স্বপ্নগুলোকে এক লহমায় শেষ করে দিলে।
অস্বীকার করলে প্রতিটা ছোঁয়াকে, যা শুধু আমার শরীর চিনেছিল। জানো তো, আমার আজও খুব মনে পড়ে আমাদের সেই সময়গুলো, উষ্ণতার প্রতিটা রাত, হয়তোবা অভিশপ্ত রাত। এখনো আমার বুকের ওড়নায় লেগে আছে তোমার গায়ের গন্ধ, বুক জুড়ে তোমার প্রতিটা ঠোঁটের আঘাত। রিতেশ চোখ বুজে ডায়েরিটা বন্ধ করে দেয়। চোখের সামনে শুরু হয় অতীতের ঝলকানি, তবে চিৎকার করা বারণ। সহ্য করতেই হবে নীরবে প্রতিটা যন্ত্রণার আঁচড়। সে যে একজন খুনি। সে তারপর আবার পাতাগুলো উল্টাতে থাকে, আর একটার পর একটা অসমাপ্ত অধ্যায় শেষ করতে থাকে। ক্রমশ আত্মগ্লানির আগুনে ঝলসে যেতে থাকে তার সমস্ত শরীরটা। মনে পড়ে তনু সেদিন তার কাছে হাত জোর করে বলেছিল রিতেশ তাকে বিয়ে না করলে সে আর সত্যিই বাঁচবে না, আর তাদের সন্তানও। আত্মদম্ভে পরিপূর্ণ রিতেশ তাকে তার শয্যাসঙ্গী করেছিল ঠিকই, কিন্তু জীবন সঙ্গী করতে চায়নি। মুখ ফিরিয়ে চলে আসার পর আত্মহত্যার খবরও এসেছিল ঠিকই, তবে নিঃসংকোচে সে এড়িয়ে গেছিল সেদিনের তার সকল দায়িত্বকে। মাঝরাতেই গাড়ি নিয়ে সে রওনা দিল কলেজের উদ্দেশ্যে। রাত 2:30টার জনমানবহীন ফাঁকা অন্ধকার রাস্তাটাও আজ তাকে আর ভয় দেখাতে পারল না। ফেলে আসা পুরনো দিনগুলো যেন কাঁটার মতো বিঁধছে তাকে প্রতিটা মুহূর্তে। আগা পাশতলা কিছুই না ভেবে সে পিছনের সিঁড়ি বেয়ে উঠে আসে কোনো ক্রমে উত্তর পশ্চিমের কমিউনিটি হলের ছাদে। ভাঙা কার্নিশে দাঁড়িয়ে রিতেশ। হ্যাঁ, ঠিক এইখান থেকেই তনুর দেহটা স্পর্শ করেছিল মাটি। তারপর আর কখনো উঠে দাঁড়ায়নি সে। এক মা ও তার সন্তানের অন্তিম যাত্রা সূচনার কাণ্ডারি ছিল সেদিন রিতেশ। সারা রাত বারবার তাকে ডেকে চলেছে রিতেশ। আজ গোটা ছাদটাকে যেন একটা অমাবস্যার নিকষ কালো গ্রাস করে নিয়েছে। আজকের রাত শুধু অশ্রুসিক্ত নয়নে নিজের পাপবোধে পুড়ে যাওয়ার রাত। এই রাত তার অনুশোচনার, এই রাত তার ক্ষমা চাওয়ার রাত, এই রাত তার মুক্তির রাত। তবে ভালোবাসার মানুষের অপরাধকে ক্ষমা না করার মতন দৃঢ় মানসিকতা তনুরুচির কোনো কালেই ছিল না, আজও নেই। রাত পেরিয়ে ভোরের আলো ফোটার লগ্ন উপস্থিত, তবু কেউ তো এলো না আর। কিন্তু ইন্দ্রিয়ের ওই পারে তখন ঘটে চলেছে অনেক কিছুই, যা কল্পনাতীত, যা বিজ্ঞানের ঊর্ধ্বে। তনুরুচি চেয়েছিল রিতেশের হাতেই লেখা হোক তার মুক্তি, সে প্রেমী না হোক, বেঁচে থাকুক অন্তিম স্পর্শে। সে একাধারে মুক্তি নিয়ে আর অন্যদিকে মুক্তি দিয়ে পাড়ি দিল 7 সমুদ্র 13 নদীর পারে। ছাদেই কখন যে রিতেশ নিজের অজান্তেই ঘুমিয়ে পড়েছিল কে জানে। সম্বিত ফেরে স্ত্রীর ফোনে। হ্যালো, কোথায় তুমি? হ্যাঁ, এই একটু হঠাৎ অফিস আসতে হয়েছিল, এমার্জেন্সি প্রজেক্টের জন্য। ফিরছি এখনই। হ্যাঁ, তাড়াতাড়ি এসো। এইমাত্র তোমার এক পুরনো কলেজের বান্ধবী এসেছিল আমাকে অভিনন্দন জানাতে। একটা ফুলের তোড়াও রেখে গেছে। আমার বান্ধবী? কে বলো তো? নামটা কি যেন বলল। হ্যাঁ, মনে পড়েছে, তনুরুচি মিত্র। হ্যালো, শুনতে পাচ্ছ? কখন আসছো তুমি? দিনের আলোতেও কালো মেঘের ঘন ঘটা বুকের মধ্যে চেপে রেখে নির্বাক দাঁড়িয়ে রইল রিতেশ। রিইউনিয়নে শেষ পর্যন্ত দেখাটা সবার সাথেই হয়ে গেল। তনুরুচি মিত্র মৃত্যুর পরেও যে ক্ষমা করতে পারে, ভালোবাসতে পারে। কিন্তু যে মানুষ বেঁচে থেকেও বিশ্বাস ভাঙে, সে কি কখনো নিজেকে ক্ষমা করতে পারে? দুটো গল্পই শেষ হলো, একটা হাসিয়ে গেল, একটা ভাবিয়ে গেল। কমেন্টে জানান কোন গল্পটা আপনার মনে বেশি দাগ কেটেছে। লাইক দিন, শেয়ার করুন তাদের সাথেই যাদের একটু ভাবানো দরকার, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শুভরাত্রি।